স্বাগত নিউজ 24 সকালের বিরতিহীন সংবাদে। সাথে আছি আমি আসমাতুলি। আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এবারে প্রতিপাদ্য করোনাকালে নারী নেতৃত্ব গড়বে সমতার বিশ্ব। বাংলাদেশে সরকারি বেসরকারি নানা আয়োজনে দিবসটি উদযাপন হবে। তবে এখনও বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে নারীরা। 12 বছরেও রাজনীতিতে নারীর 33% অংশগ্রহণ নিশ্চিত করতে পারেনি দলগুলো। এসবের পেছনে বড় বাধা পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থাকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে নারী পুরুষ উভয়ের পাশাপাশি পরিবার, সমাজ এবং রাষ্ট্রকেও একযোগে কাজ করার তাগিদ মানবাধিকার কর্মীদের। অন্তরা বিশ্বাসকে সাথে নিয়ে বিস্তারিত প্লাবন রহমানের রিপোর্টে। নারীরা কি জেগেছে নাকি জাগেনি তা নিয়ে রয়েছে বিতর্ক। নারীরা কি এগিয়েছে নাকি ভেতরে রয়েছে পশ্চাৎপদ মনোভাব তা নিয়েও আছে মতভেদ। তবে একটি বিষয়ে সবাই একমত, নারী পুরুষের সমতা করতে যেতে হবে বহুদূর। মানবাধিকার কর্মীরা বলছেন, ছোটবেলা থেকেই বিয়ের বাজারে নারীকে মূল্যবান করে তোলাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করে পরিবার। শিক্ষা, চাকুরি, কখনো গান, আবৃত্তি কিংবা সাংস্কৃতিক অঙ্গনে বিচরণকেও ধরা হয় বিয়ের বাজারে দাম বাড়ানোর উপাদান হিসেবে। ঘুরে ফিরে ব্যাপারটা একটাই রয়ে গেছে, মেয়েদের আর শেষ গন্তব্য হলো বিয়ে, সংসার, সন্তান। আমাদের সমাজ কিন্তু সবসময় নারীকেই এটার জন্য দোষারোপ করে এসছে, এবং শুধু দোষারোপ না, নারীকেই এটার জন্য শাস্তি ভোগ করতে হয়েছে। তো এগুলো থেকে তো আমরা এখনো খুব একটা বেরিয়ে আসি না। নারীরা তাই এত এগিয়েও কোথায় যেন পিছিয়ে। ব্র্যাকের হিসেব বলছে, দেশের 77% নারী পরিবারেই নির্যাতনের শিকার। পরিসংখ্যান ব্যুরোর মতে 80% বিবাহিত নারী স্বামীর দ্বারা নির্যাতিত। মানবাধিকার কর্মীরা বলছেন, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হলেও পুরুষতান্ত্রিক সমাজের পরিবারে শেষমেশ পুরুষের সিদ্ধান্তই প্রাধান্য পাচ্ছে। সবকিছু মূলে পরিবার, সমাজ, রাষ্ট্র, এই তিনটা কিন্তু একটা ট্রায়াঙ্গেলের মতন, যে সবগুলোর মধ্যে নারীর প্রতি যে একটা সহানুভূতিশীল, যেটা আমরা বলি নারী বান্ধব একটি পরিবেশ, সেটা ক্রিয়েট করতে হবে। রাজনীতিতেও অনেক পিছিয়ে বাংলাদেশের নারী। 2008 সালে গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী 2020 সালের মধ্যে রাজনৈতিক দলগুলোর সব স্তরের কমিটিতে 33% নারী নেতৃত্ব রাখার বিধান ছিল, কিন্তু 12 বছরেও কোনো দলই এই শর্ত পূরণ করতে পারেনি। তথ্য বলছে, আওয়ামী লীগের কমিটিতে 26%, বিএনপিতে 15% এবং জাতীয় পার্টির কমিটিগুলোতে নারীর অংশগ্রহণ 20%। বাকি দলগুলোতে আরো কম নারী নেতৃত্ব। আমাদের দুর্ভাগ্যবশত আমাদের রাজনৈতিক দলগুলো এটা অর্জন করতে পারে নাই। এর মূল কারণ হলো আমাদের পুরুষতান্ত্রিক সমাজ, এটার অবসান হওয়া দরকার। জাতিসংঘ বলছে, বাংলাদেশে এখনো অর্ধেকের বেশি মেয়ে বাল্য বিবাহের শিকার। উচ্চশিক্ষায় নারীরা পুরুষের তুলনায় পিছিয়ে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সরকারি চাকরি ক্ষেত্রে নারীর পদচারণা 30%-এরও কম। তাই সমতার বিশ্ব করতে সময় লাগবে আরো। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। মধ্যপ্রাচ্য সহ বৈদেশিক শ্রমবাজারে 10 লাখ নারীর কর্মসংস্থান হলেও বেড়েছে নির্যাতন, নিপীড়ন ও মৃত্যুর ঘটনা। গেল 5 বছরে লাশ হয়ে দেশে ফিরেছেন অন্তত 487 নারী। আর শুধু করোনা কালেই সব হারিয়ে বেকারত্বের অভিশাপ নিয়ে ফিরেছেন অন্তত 50,000 নারী কর্মী। সংকট নিরসনে দক্ষ নারী কর্মী তৈরির পাশাপাশি নারী অভিবাসন নীতিমালা বাস্তবায়নের উপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। 90-এর দশক থেকে এ পর্যন্ত 9,24,415 বাংলাদেশি নারীর কর্মসংস্থান হয়েছে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে। মূলত 2015 সালে সৌদি সরকারের সাথে সমঝোতা সইয়ের পর থেকেই বিদেশের শ্রমবাজারে বাড়তে থাকে বাংলাদেশি নারী কর্মীর আধিক্য। দেশটিতে বর্তমানে 3.5 লাখ নারী কাজ করছেন, যা বাংলাদেশের মোট নারী অভিবাসী কর্মীর 38%। তবে বিপুল সংখ্যক নারী কর্মী পাঠানোর বিপরীতে বেড়েছে নির্যাতন ও নিপীড়নের ঘটনা। বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গত 5 বছরে 487 জন নারীর মরদেহ দেশে ফিরেছে। তাদের মধ্যে আত্মহত্যা করেছেন অন্তত 86 জন। কাজের সমস্যা, টাকার সমস্যা, ডলার নাই, আমরা অনেক কষ্টে আছি। এত যে কষ্ট এখন পরিস্থিতি, তা বলার মতন মানে যারা আছে তারাই বুঝে। আমি 11 সালে আইছি, আমার কাগজপত্র সব হারাই ফেলাইছি। এখন আমি কিভাবে যাওয়া যাবে? করোনাকালে লকডাউন থাকায় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শারীরিক মানসিক নির্যাতনের সাথে যুক্ত হয়েছে অর্থনৈতিক কষ্ট। এই সময়ে কাজ হারিয়ে দেশে ফিরতে বাধ্য হয়েছেন অন্তত 50,000 নারী কর্মী।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2012 থেকে 20 মানব পাচারের যতগুলো মামলা হয়েছে তাতে অন্তত 1791 জন নারী মানব পাচারের শিকার। বিশেষজ্ঞদের মতে ফেরত আসাদের কর্মসংস্থানের পাশাপাশি নির্যাতন, সহিংসতা এবং পাচার বন্ধে নারী অভিবাসন নীতিমালা বাস্তবায়ন অপরিহার্য। মধ্যপ্রাচ্যের শহরগুলির বড় বড় সিটিতে আমাদের দূতাবাসের শাখা উইংস স্থাপন করতে হবে। এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে সরকারি নীতিমালা যথেষ্ট ভালো, কিন্তু সেই নীতিমালার বাস্তবায়নে আমরা অনেকটাই ফাঁকফোকর দেখতে পাই। যেসব রিক্রুটিং এজেন্ট নারী শ্রমিকদেরকে পাঠাচ্ছেন তারা ওই নারী শ্রমিকদের ওই দেশে অবস্থানের পূর্ণ মেয়াদের দায়িত্ব তাদের হাতে থাকবে। এই জন্য আমাদের মনিটরিং জোরদার করা হচ্ছে এই বাংলাদেশ থেকে পাঠানোর পর্যায়ে, এবং যিনি যাচ্ছেন তার অভিভাবককেও এই ক্ষেত্রে একটি হলফনামা দিতে হবে। সৌদি থেকে ফেরত আসা 110 নারীর সাথে কথা বলে 2019 সালে একটি প্রতিবেদন দেয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, যেখানে বলা হয় 35% নারী শারীরিক ও যৌন নির্যাতনের শিকার আর 44% বেতন পাননি ঠিকমতো। লাকমিনা দিসমিন সোমা, নিউজ 24, ঢাকা। রাজধানী মিরপুরের মশা নিধন কার্যক্রমের উদ্বোধন করছেন উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। কিন্তু এখানে নিয়ে আসছে কিন্তু আমাদের কাজ করছে। আমরা এখন যেখানে যাব, আমরা আপনারা জানেন যে আমাদের ফুটপাতের লম্বা করে টানা হয়েছে, ফুটপাত নিচে ড্রেন দিয়ে আমাদের ক্যাচপিট দিয়ে ময়লা বের হয়, ক্যাচপিট দিয়ে যেখানে রাখা হচ্ছে বৃষ্টির পানি যাবার জন্য, সেই ক্যাচপিট দিয়েও কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে মশা বের হচ্ছে। ওই ক্যাচপিটগুলোকে আমরা ঢেকে দিয়ে ওখানে আমরা এখন ফগিং করব। আপনারা দেখেছেন এখানে কিছুটা সিস্টেমের পরিবর্তন করা হয়েছে। আগে সকালবেলা লার্ভিসাইড করা হতো, এখন আমরা বিশেষ করে ফুটপাতের ভিতরে আমরা ওখানে ফগিং করব, তারপর লার্ভিসাইড করব। এবং আজকের কি ডেভেলপমেন্ট, আজকে কি ভুল ত্রুটি, এটা নিয়ে আমরা রাত্র 8টার সময় আমরা সবাই আজকে জুমের মধ্যে থাকবো। কালকে চাবো এর থেকে আরো বেটারমেন্ট করতে। আমরা মনে করি যে আমরা বসে নাই, জনগণের মশা শুধু সবাইকে, আমাদেরকেও কিন্তু কামড়ায়, আমাকেও কিন্তু কামড়ায়, আমাদের আত্মীয়স্বজন সবাই কামড়ায়, আপনাদের আত্মীয়স্বজন সবাই কামড়ায়। কিন্তু এই মশার জন্য আমরা একটা ড্রাইভ দিয়েছি। আমি সকলের সহযোগিতা চাচ্ছি, এবং বিশেষ করে আমরা খালের কচুরিপানা কিন্তু পরিষ্কার করছি। এরপরে দেখা যাচ্ছে অনেকের প্রচুর 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 ডোবানালা আছে, ওটাতে কিন্তু কচুরিপানা ভর্তি। ওটিও কিন্তু আরেকটি চ্যালেঞ্জ আমাদের জন্য। তা আমি বলেছি, আমাদের সিওকে বলেছি আমি, যে আপনি কাউন্সিলর সহ কোন ডোবা কার, এটার ওনারকে, যে ওনার তার বিরুদ্ধেও আপনারা অ্যাকশন নেন, আপনারা কেস দেন তার বিরুদ্ধে। তাদের দায়িত্ব তাদের এই কচুরিপানা পরিষ্কার করার জন্য। আমরা 5টা মামলা ইতিমধ্যে করেছি, নিয়মিত মামলা। এই মামলা কিন্তু অব্যাহত রাখবো। যারই খাল হোক, যারই ডোবা হোক, খাল আমরা পরিষ্কার করছি। আর এই খালের জন্য আমাদের সিটি কর্পোরেশন থেকে আমরা প্রত্যেক খালের জন্য 7 জন করে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী নিয়োগ করেছি। খাল পরিষ্কার রাখতেই হবে। আমি নগরবাসীকে বলবো, আপনারা মেহেরবানি করে আমরা যখন পরিষ্কার করব, খালের ভিতরে আপনারা কোনো ধরনের জিনিসপত্র ফেলবেন না। যেখানে আমাদের খাল থেকে পরিষ্কার রাখতে দিন। খালটা যত বেশি প্রবাহমান থাকবে, আমাদের স্পেশালিস্টরা কিন্তু বলেছেন যে খাল যত বেশি প্রবাহ থাকবে, লার্ভা তত কম হবে। এই লার্ভা কম হওয়ার জন্যই আমি নগরবাসীর সকলের সহযোগিতা কামনা করি। মাননীয় মেয়র, একটা প্রশ্ন সেটা হচ্ছে, ওষুধ যে দেওয়া হয় না। রাজধানী মিরপুর থেকে মশা নিধন কার্যক্রমের অনুষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠান দেখছিলেন। ফিরছি আবারও। নারী 250 বছর ধরে অস্তিত্ব রক্ষায় এখনো সংগ্রামী, যারা পরিবার থেকে গড়েন সমাজ। মাঠ ঘাট কিংবা কলকারখানায় শোষিত নির্যাতিত এই নারী, তারা মুক্তির প্রতীক্ষায় নীরবে নিভৃতে কাঁদে তাদের স্বপ্ন। মেহেদী হাসানের ছবিতে সংগ্রামী সেই নারীর গল্প জানাচ্ছেন ফখরুল ইসলাম। রৌদ্রের খরতাপে পাথর শ্রমিক মরিয়মের এই সংগ্রাম শুধু নারীকে টিকিয়ে রাখতে নয়, সেই সাথে পরিবারকে রক্ষারও। কিন্তু তাতেও কি জোটে ন্যায্য মজুরি বা মর্যাদাটুকু? মানুষ খানালা কম না করলে খাম কি, আমরা তো কিছু পাইনি। পুরুষেরা বুড়ো হলেও কাম পাবো, আমাদের তো আর বুড়ো হলে কেউ নিব না। এই যে বুড়ো হচ্ছে আমাকে কেউ নেয়, এই কষ্ট করে চলতেই আছে এখন। পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নারী সমানতালে এই বিশ্বকে উন্নত করলেও আজও ন্যায্যতা আর নিরাপত্তা বঞ্চিত। এখনো ঘর, গৃহস্থালী কিংবা মাঠঘাট থেকে বাহিরে আসতে পারেনি এদেশের বেশিরভাগ নারী। কাজ করি, পরে দিন 400-500 করে দিন পরে
আমরা তো গরিবেই আছি, যা কর্ম করি খাই। যেখানে উন্নত ও আধুনিক সমাজ গঠনে রাষ্ট্র এগিয়ে যাচ্ছে, সেখানে এখনও প্রতিনিয়ত সহিংসতা ও নিরাপত্তাহীন পরিস্থিতির বিরুদ্ধে সংগ্রাম করে বেঁচে থাকতে হয় এই নারীদের। বছর ঘুরে নারীর অধিকার নিয়ে নানান কথা হয়, তবুও বঞ্চিতই থাকে সমাজ, স্বপ্নই থেকে যায় এইসব নারীদের। উত্তরাঞ্চলের দারিদ্র পীড়িত রংপুর সহ দেশের বিভিন্ন জেলায় এখনো পুরুষের পাশাপাশি সমানতালে কায়িক শ্রম দিয়ে যাচ্ছেন নারীরা। তারাও বঞ্চিত, আছে অধিকার নিয়ে অসন্তোষ। সবই একই কাজ, এক একজনের এক এক রকমের বেতন। পরিশ্রম করি, আমাকে ন্যায্য মজুরি দেয় না। পোশাক শিল্প থেকে ভারী শিল্প, সব ক্ষেত্রে নারীর শ্রম আছে, সেই সাথে আছে শোষণও, নেই শুধু মর্যাদা। তাই নারী মর্যাদাহীন আর বঞ্চিত হলে অমানবিক হবে সমাজ, পিছিয়ে যাবে রাষ্ট্র, এমন মত এই নারী অধিকার কর্মীর। যে শ্রমিক হিসাবে যে আমার স্বীকৃতি, আমি একজন নারী হিসাবে সেই স্বীকৃতিটাই আমার আইনে নাই। মানুষের মূল্যবোধের যে অবক্ষয় হয়েছে সেটা পরিবর্তন করা অতিরিক্ত গুরুত্বপূর্ণ। শ্রমজীবী নারী যদি উন্নয়ন হয়, তার অর্থনৈতিক চালিকা শক্তি হয়, তার নেতৃত্বে এগিয়ে আসে, সেটা তার সংসার, রাষ্ট্র, পরিবার, অর্থনৈতিক সব জায়গায় কাজে লাগবে। 1857 সালে নিউ ইয়র্কের নারী শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনের পর 1911 সাল থেকে প্রতি বছর 8 মার্চ পালিত হয়ে আসছে আন্তর্জাতিক নারী দিবস। স্বাধীনতার 50 বছরে এখনো হত্যা, ধর্ষণ আর নির্যাতনের মতো খড়গ নেমে আসছে নারীদের উপর। পুলিশের তথ্য মতে 5 বছরে সারা দেশের থানাগুলিতে 26,694টি ধর্ষণের মামলাই হয়েছে। রাষ্ট্রকে এগিয়ে নিতে নারীর ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই শিক্ষা ও কর্মক্ষেত্রে নারীকে সমান অধিকার আর নিরাপত্তা নিশ্চিত করতে পারলেই মিলবে নারীর প্রকৃত মুক্তি, গড়বে নতুন সমতার বিশ্ব। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। সাইবার অপরাধ এর সবচেয়ে বড় ভুক্তভোগী নারীরা। বিভিন্ন গবেষণা প্রতিবেদন বলছে, বয়স ভেদে এর শিকার 70 থেকে 80% পর্যন্ত। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, প্রযুক্তি উন্নয়নের সাথে পাল্লা দিয়ে বেড়ে চলছে নারীর প্রতি সহিংসতা। তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করেন, অনলাইনে হয়রানি নারী অগ্রগতিতে বড় বাধা, যা দমনে সরকারি উদ্যোগের পাশাপাশি গড়ে তুলতে হবে সামাজিক আন্দোলন। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। দ্বাদশ শ্রেণীতে লেখাপড়া চলাকালীন স্মার্টফোন হাতে পেয়েছিলেন আইরিন। ইন্টারনেটের ব্যবহারে অসচেতন থাকায় প্রথমে হ্যাকিং, পরে ব্ল্যাকমেইলের শিকার হন তিনি। নিজের মধ্যে খুবই ভয় কাজ করতো যে এই বুঝি কিছু একটা হয়ে গেল, প্রচন্ড মানসিক ট্রমায় ছিলাম। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে বাংলাদেশে 80% মেয়ে শিশু অনলাইনে হয়রানির শিকার। সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের তথ্য বলছে, দেশের মোট সাইবার অপরাধের 70%ই নারী কেন্দ্রিক। ডিএমপির সাইবার ক্রাইম বিভাগ বলছে, 2016 সাল থেকে সাইবার জগতে নারীর প্রতি সহিংসতা প্রতি বছর দ্বিগুণ হারে বাড়ছে। আমি প্রত্যেক বছরই বলবো দ্বিগুণ হারে আসছে। যেহেতু আমি আবারও বলি, প্রযুক্তি উন্নয়ন হচ্ছে, তার মানে ইন্টারনেটে বেশি মানুষ ইন্টারনেটে কাজ করছে, বা দ্য ইন্টারঅ্যাক্টিং ওভার ইন্টারনেট, তাহলে ক্রাইমের সংখ্যাটা বাড়ছে। তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, সাইবার অপরাধের শিকার হওয়া নারীদের সামাজিকভাবে হেয় করার বিষয়টি আরও উদ্বেগজনক। এখনো যদি আমরা আদিম যুগে বা অন্ধকার যুগের মতো নারীকে দোষারোপ করতে থাকি, তাহলে এই নারী সমাজকে সাথে দিয়ে বিশ্বের সামনে এগিয়ে যাওয়া এবং এই যে বিশ্বের যে নতুন চ্যালেঞ্জ, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ, ডিজিটাইজেশনের চ্যালেঞ্জ, অর্থনৈতিক উন্নয়নের চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জগুলিতে আমরা সামনে আগাইতে পারবো না। তবে এমন নারীদের সহায়তা দিতে গড়ে উঠেছে কিছু সামাজিক সংগঠন, যারা নারীদের এমন বাস্তবতায় মানসিক সহায়তার পাশাপাশি কাজ করে যাচ্ছেন সচেতনতা তৈরিতেও। নারীদের মাঝে সচেতনতা তৈরি হয়, তারা মানসিকভাবে যেন প্রস্তুত থাকে যে কোনো সমস্যা মোকাবেলা করার জন্য। আপনি আওয়াজ তুলুন, আপনি সাহায্য চান, আমরা সাহায্য দেওয়ার জন্য আপনার কাছে আসি। সো সেটা মানসিকভাবে হোক আর লিগালি হোক, আমরা মানসিকভাবে লিগালি দুই ওয়েতেই আমরা সাহায্য দিতে পারবো। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বের অর্ধেক মানব সম্পদ নারী, কাজেই সাইবার অপরাধ প্রতিরোধ করা গেলে নারীরাও উন্নয়নে রাখতে পারে বড় ভূমিকা। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। নারীদের উদ্যোক্তা হয়ে ওঠার গল্প সবাই শুনতে চায়, তবে রাষ্ট্র কতটুকু পারছে তাদেরকে পৃষ্ঠপোষকতা করতে? SME ফাউন্ডেশনের এক জরিপে উঠে এসেছে ভয়াবহ বৈষম্যের কথা। হিসেব বলছে, দেশে 100 জন উদ্যোক্তার মধ্যে মাত্র 7 জন নারী উদ্যোক্তা। বিশেষজ্ঞরা বলছেন, পদে পদে বাধা, ব্যাংক লোনের স্বল্পতা, সরকারি নীতি সহায়তা না পাওয়া নারী উদ্যোক্তা হওয়ার বড় অন্তরায়। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত।
বিশ্ববাজারে দ্বিতীয় বৃহৎ পোশাক উৎপাদক দেশ বাংলাদেশ, যেই খাতে সবচেয়ে বেশি কাজ করেন নারীরা। সস্তা শ্রমকে পুঁজি করে শত কোটি টাকার মালিক হচ্ছেন অনেকেই, তবে দিন বদলায় না নারী কর্মীদের। চাকুরির এমন নানাবিধ বঞ্চনা ছেড়ে যখন নারীরা উদ্যোক্তা হতে চান, সেখানেও যেন অন্ত নেই নানাবিধ বাধার। এসএমই ফাউন্ডেশনের এক জরিপে দেখা যায় উদ্যোক্তা হতেও অনেকটাই পিছিয়ে নারীরা। হিসেব মতে দেশে মোট উদ্যোক্তা ৭৮,১৮,৫৬৫ জন, যার মধ্যে পুরুষ ৭২,৫৫,০০০ আর নারী ৫,৬৩,০০০। শতকরা হিসেবে নারী উদ্যোক্তা মাত্র ৭.২%। এর মধ্যে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী রয়েছেন ৯৯% নারী উদ্যোক্তা। বড় ব্যবসায় নারীদের অংশগ্রহণ খুবই কম। একটা প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছিল, কিন্তু আর্থিক প্রতিষ্ঠানগুলোর অসহযোগিতার জন্য তারা সেটা কিন্তু অ্যাভেল করতেই পারেনি। অনলাইনে তারা তাদের পণ্য বিক্রি করে সাস্টেইন করার চেষ্টা করছে। এই সময় যেন তাদেরকে কোনোভাবে হ্যারাসমেন্ট না করা হয়। যদিও এসএমই ফাউন্ডেশন বলছে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ, ঋণ বিতরণ কিংবা যে কোনো সহায়তায় পাশে রয়েছে তারা। ক্রেডিট হোলসেলিং এর প্রায় 26% ঋণ আমরা মহিলা উদ্যোক্তাদের দিয়ে থাকি, এবং আমাদের যে প্রশিক্ষণ কর্মশালাগুলো আমরা পরিচালনা করি, সেখানে প্রায় 66% মহিলা উদ্যোক্তারা প্রশিক্ষণ নিয়ে থাকে। বর্তমানে অনলাইন ব্যবসায় যুক্ত হচ্ছেন বহু নারী। বিশেষজ্ঞদের পরামর্শ, গুরুত্ব দেওয়া উচিত নারী উদ্যোক্তা বাড়াতে। নারীদের জন্য আলাদা করে 5% বরাদ্দ থাকলেও অনেক নারী উদ্যোক্তা কিন্তু সেই প্রণোদনার সহায়তা পাননি, কারণ নারী উদ্যোক্তাদের ক্ষেত্রে সবসময় এই ঋণ প্রাপ্তির বিষয়টি পুরুষদের চেয়েও অনেক কঠিন হয়ে থাকে। এছাড়া নারী উদ্যোক্তা তৈরিতে পারিবারিক সহায়তা বাড়ানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। এখন এই পর্যন্তই, সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।